নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো বারোই অনন্যার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। দেশে জরুরি অবস্থার 50 বছর পূর্তি। জরুরি অবস্থা নিয়ে ফের কংগ্রেসকে তোপ মোদের। যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনো একই মনোভাব রয়েছে। সংবিধানের প্রতি অবজ্ঞা তারা লুকিয়ে রাখেন। ভারতবাসী তাদের ইতিহাস জানেন, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদমই স্বর্ণালী, আর সেজন্যই বারবার তাদের প্রত্যাখ্যান করেছেন মানুষ। এমনই মন্তব্য করছেন নরেন্দ্র মোদী। কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। ভারতবাসী এর ইতিহাস জানে বলেই বারবার ভারতবাসী কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন, বলছেন নরেন্দ্র মোদী। যে দল জরুরি অবস্থা জারি করে সংবিধানের প্রতি তাদের কোনো রকম আস্থা নেই, তারা সংবিধান অবজ্ঞা করেন, এমনই বলছেন নরেন্দ্র মোদী। একদমই অনন্যা, এবং যেমনটা আমরা গতকালও দেখেছি, আমরা জানি যে গতকালই সংসদের প্রথম অধিবেশনের যে প্রথম দিন ছিল, সেখানেই কিন্তু এই জরুরি অবস্থার 50 বছর পূর্তি যে হবে আজ, তার কথা কিন্তু তোলা হয়। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু একের পর এক মোদী সরকারকে নিশানা করেছে। সেখানে একদিকে যেমন নেট কেলেঙ্কারি রয়েছে, একদিকে ট্রেন দুর্ঘটনা রয়েছে, এবং তার পাশাপাশি আমরা দেখেছি গতকাল কংগ্রেস নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব তারা যেমনটা বলেছেন যে গত 10 বছর ধরে দেশে, সম্পূর্ণ দেশে, গোটা দেশে যে জরুরি অবস্থা জারি রয়েছে সে নিয়ে কি বলবেন মোদী সরকার। দেশের জরুরি অবস্থা, এই নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পর কংগ্রেস, তৃণমূল তারা এই ঘটনাকে নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। করেছেন উনি, আসলে ভারতবর্ষের মানুষ ওনাকে ক্ষমতা দেয়নি, তো উনি চেয়েছিলেন সংবিধান বদল করতে, উনি চেয়েছিলেন সংবিধানের ক্লজ গুলো চেঞ্জ করে দিতে। গত 10 বছরে অঘোষিত জরুরি অবস্থা, অঘোষিত আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি, কৃষি বিল হোক, পার্লামেন্টে 149 জনকে বাইরে বার করে দেওয়া হোক, বিভিন্ন কাজে উনি দেখিয়েছেন। ফলে এই যে স্বৈরাচারী মনোভাবের উপরে আঘাত, তাই এখন এসব বলছেন। 50 বছর আগে এমার্জেন্সি কেন ছিল, কি কারণে হয়েছিল, আর তার ফল এবং তার দিয়ে কংগ্রেস সেটা বলেছে। কংগ্রেস তার ক্লারিফিকেশন দিয়েছে এবং কংগ্রেস তার জন্য ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চেয়েছে। উনি কি চাইবেন যে গত 10 বছরে উনি যে কাণ্ডগুলো করেছেন তার জন্য মানুষের কাছে ক্ষমা চাইবেন? ব্রিটিশদের দালালি করা ওনাদের পূর্বসূরীরা, যারা ব্রিটিশদের সঙ্গে থেকেছে, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, তাদের মুখে এইসব কথা শোভা পায় না। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে বিগত 10 বছর আজকে এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, হিটলারি, ফ্যাসিস্ট মোদী সরকার যে শাসন ব্যবস্থা চালিয়েছে সেটা জরুরি অবস্থার থেকে কোনোভাবে কম ছিল না। বিরোধীদের কণ্ঠ রোধ করে, গণতন্ত্রের বলাৎকার করে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে, সংবাদ মাধ্যমকে টুটি টিপে হত্যা করে, গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, প্রত্যেকটা স্তম্ভকেই করায়ত্ত করার প্রচেষ্টা করে আজকে যে শাসন ব্যবস্থা বিগত 10 বছর চালিয়েছে মোদী সরকার, সেটা কোনোভাবেই এমার্জেন্সি থেকে কোনো অংশে কম ছিল না। প্রত্যেক মুহূর্তে এমার্জেন্সি চালিয়েছে। সেই জন্যই দেশের মানুষ এবার তাদের বিরুদ্ধে রায়। তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া বিষয়ে আপনাদের শোনালাম। আপনাদের জানিয়ে রাখি, গতকালই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গতকালই লোকসভার সংসদের প্রথম অধিবেশন ছিল, এবং সেই অধিবেশনের প্রথম দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এই আঁচ দিয়েছিলেন যে আজ কিন্তু এই জরুরি অবস্থার যে 50 বছর পূর্তি হচ্ছে, তা নিয়ে কিন্তু বিরোধী জোট ইন্ডিয়া জোটকে তোপ দাগা হবে, এবং সে বিষয়ে সরব হয়েছিলেন তিনি। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন, ফোন লাইনে কথা বলেছিলাম আমরা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনুন। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে জরুরি অবস্থা ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় কালো অধ্যায়, এবং তার শাস্তি 1977-এর নির্বাচনে কংগ্রেস এবং সেই সময় কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের জনগণ দিয়ে দিয়েছে। কিন্তু আবার ইন্দিরা গান্ধী 1980-তে সেই জনগণের ভোটে জিতেই ক্ষমতায় ফিরেছিলেন। এবার নরেন্দ্র মোদীর সমস্যা হচ্ছে যে নরেন্দ্র মোদী 25শে জুন উল্লেখ করে কংগ্রেসকে কটাক্ষ করেন, কিন্তু তিনি এটা ভুলে যান যে তার দলের অসংখ্য নেতা নেত্রী এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়ে বলেছিলেন যে এবার আমরা 400 পার করতে পারলে সংবিধানকে বদলে দেব।
অসংখ্য নেতা, কর্ণাটকের নেতা, জ্যোতি মৃধা রাজস্থানের নেত্রী, অসংখ্য লোক বলেছে। তো তাহলে কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে এবং কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা নেই, সে বিষয়ে আমার মনে হয় কোনো সংশয় থাকার দরকার। গতকালও অধিবেশনের প্রথম দিনেই নরেন্দ্র মোদী তিনি এই জরুরি অবস্থা নিয়ে সরব হয়েছিলেন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। 25 जून है, जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं, जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। অনন্যা, এবার যে খবরের দিকে নজর রাখবো আমরা, স্পিকার পদে এনডিএর প্রার্থী হতে পারেন ওম বিড়লা। বিজেপি সাংসদ ওম বিড়লা গতবারও লোকসভা স্পিকার ছিলেন ওম বিড়লা। গতবারও লোকসভার স্পিকার ছিলেন ওম বিড়লা, আর এবারেও লোকসভার স্পিকার হতে পারেন ওম বিড়লা। এমনই কিন্তু মন্তব্য করেছেন রাহুল গান্ধী যে ওম বিড়লা তিনি এবারেও স্পিকার হতে পারেন। আজ মনোনয়ন পেশ ওম বিড়লার, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি যে স্পিকার পদ নিয়ে আমরা বারংবার দেখেছি যে এই এনডিএ জোট শরিকদের মধ্যে বারংবার একাধিকবার সরব হয়েছেন অন্যান্য শরিক জোটগুলি, অর্থাৎ যেমন আমরা দেখেছি চন্দ্রবাবু নাইডু, তিনি যেমন এই স্পিকার পদের জন্য বলেছিলেন, তার অবস্থানে অনড় ছিলেন তিনি। এবং অন্যদিকে এখন যেমনটা জানা যাচ্ছে যে স্পিকার পদে কিন্তু এনডিএর প্রার্থী হতে পারেন ওম বিড়লাই। আপনাদের জানিয়ে রাখি সপ্তদশ যে লোকসভা, সেই লোকসভার কিন্তু স্পিকার ছিলেন ওম বিড়লা এবং এবারও তাকেই প্রার্থী করতে চলেছে এনডিএ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরও একবার লোকসভার স্পিকারের প্রার্থী হচ্ছেন ওম বিড়লা। সূচি অনুযায়ী আজ তিনি মনোনয়ন জমা দিতে পারেন। স্পিকার পদে এনডিএর প্রার্থী হতে পারেন ওম বিড়লা। গতবারও লোকসভার স্পিকার ছিলেন ওম বিড়লা, আর এবারেও তিনিই লোকসভার স্পিকার হতে পারেন, এমনই জানিয়েছেন কিন্তু রাহুল গান্ধী। স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হলো না, স্পিকার পদে বিরোধীদের আলাদা প্রার্থী। একেবারেই অনন্যা, এবং এমনটাই জানিয়েছেন কিন্তু কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। যেই স্পিকার পদ নিয়ে আমরা জানি এতদিন ধরে যথেষ্ট চর্চা চলেছে, এবং সেই স্পিকার পদ নিয়েই কিন্তু এবার আলোচনায় মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হলো না এবং স্পিকার পদ নিয়ে এবার মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। স্পিকার পদে বিরোধীদের আলাদা প্রার্থী, আর এবার স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হলো না, স্পিকার পদে বিরোধীদের প্রার্থী কংগ্রেস সাংসদকে সুরেশ। স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ রাহুলের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু নির্বাচিত হবেন রীতিমতো লোকসভার স্পিকার, কারণ যেমনটা জানা যাচ্ছে যে বিরোধীরা কিন্তু প্রার্থী দিতে চলেছে স্পিকারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ এবারের এই লোকসভা যে স্পিকার নির্বাচন হবে? হ্যাঁ, আসলে এই স্পিকার নির্বাচনের বিষয়টা, এটা পুরোটাই হচ্ছে একটা কনভেনশন বা প্রথা, এটা কোনো আইনের ব্যাপার নেই। এখন স্পিকার শাসক দল সাধারণত দেখা যায় যে ডেপুটি স্পিকার পোস্টটা বিরোধীদের থেকে কাউকে করা হয়, এটাই অতীতে হয়ে এসছে এটা। কিন্তু গত 10 বছর ধরে দেখা যাচ্ছে যে ডেপুটি স্পিকার পোস্টটাকেই কোনো রকম কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াই হয়নি, অর্থাৎ এই মোদী জামানায় এটা একটা ব্যতিক্রমী জিনিস দেখা গেছে।
এইবার যেহেতু বিরোধীরা সংখ্যায় অনেক বেশি এবং যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নয়, তাই প্রথম থেকেই এই পদটা নিয়ে একটা টানাপোড়েন শুরু করেছিল বিরোধীরা। খুব স্বাভাবিকভাবে এই কৌশলটা তারা নিয়ে থাকে, সংসদীয় গণতন্ত্রে এটা নতুন কিছু নয়। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রাহুল গান্ধী জানিয়েছিলেন যে তারা স্পিকার পদে বিজেপি যাকেই দেবে তারা তাকে মেনে নেবেন, অর্থাৎ সহমতের ভিত্তিতেই চলবে। কিন্তু সেক্ষেত্রে ডেপুটি স্পিকার তাদের দলের কাউকে করা হোক, এই নিয়ে গতকাল রাহুল গান্ধী জানিয়েছেন যে গতকাল মল্লিকার্জুন খাড়গে অর্থাৎ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজনাথ সিং এর সঙ্গে এই নিয়ে কথা হয় এবং রাজনাথ সিং তাকে তাদের এই প্রস্তাবটা দেয় যে অপোজিশনকে অর্থাৎ বিরোধী ইন্ডিয়া জোটকে দেওয়া হোক। কিন্তু রাহুল আজ সকালে জানিয়েছেন যে সেই ফোনের পর তারপর তিনি বলেছিলেন রিং ব্যাক করবেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত কিছু জানাননি। একটা সময় অপেক্ষা করার পর কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, কেসি বেণুগোপাল এআইসিসি মুখপাত্র তিনি জানিয়েছেন তারা কে সুরেশকে, তিনি কেরলের সাংসদ, 8 বারের সাংসদ, হ্যাঁ উল্লেখ্য এই কে সুরেশকেই কিন্তু প্রোটেম স্পিকার হিসেবে দাবি করেছিল কংগ্রেস, কিন্তু সেটা তারা মানেনি। যাই হোক, এখন এই কে সুরেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইন্ডিয়া সূত্র থেকে জানানো হয়েছে। আর ও তিনি স্পিকার ছিলেন, অধ্যক্ষ ছিলেন, তাকেই এবার ওরা নমিনেশন দিয়েছে স্পিকার পদে। তো সুতরাং খুব স্বাভাবিক অনিবার্য হয়ে উঠলো স্পিকার পদকে নিয়ে একটা সহমতের ভিত্তিতে আর হচ্ছে না, স্পিকার পদে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং আরো একটা বিষয় উল্লেখ্য যে গতকালকেই প্রধানমন্ত্রী বলেছিলেন সহমতের ভিত্তিতে তারা সরকার চালাতে চায়। সহমতের ভিত্তিতে যে সরকার চালাতে চায় যারা, তাদের আচরণের কিন্তু সেটা প্রকাশ পেল না, অন্তত এখনো পর্যন্ত তাই। সেই কারণেই ডেপুটি স্পিকার পোস্টের বিষয়টি তারা খোলসা করেনি। অগত্যা বাধ্য হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে স্পিকার পদে তারা কে সুরেশের নাম সুপারিশ করেছে, কে সুরেশকে তারা নমিনেশন দেবেন বা মনোনয়ন দেবেন। একদমই জয়ন্তদা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু প্রথম থেকেই এই সহমত প্রকাশ পেল না। আপাতত ধন্যবাদ আপনাকে জয়ন্তদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হলো না এবং স্পিকার পদে বিরোধীদের প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ, এমনটাই জানিয়েছেন কেসি বেণুগোপাল। স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ রাহুলের। স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হলো না, স্পিকার পদে বিরোধী প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ, জানালেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। অর্থাৎ বোঝাই যাচ্ছে অনন্যা যে সহমতের কথা গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে এবারে সহমতের মাধ্যমেই কিন্তু, অর্থাৎ বিরোধীদের সঙ্গে সহমতের মাধ্যমেই কিন্তু সরকার চলবে, কিন্তু সেটাই স্পিকার নির্বাচনের ক্ষেত্রে কোথাও গিয়ে বাধা যে পেয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে এলো। আর সকাল থেকে যে খবরের দিকে নজর রাখছিলাম, বিহারের কুদরা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা, ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ। 100 জন দুষ্কৃতীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ সামনে এসেছে। 15 জন বাঙালি পর্যটকের উপর হামলার অভিযোগ উঠেছে। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত হয়েছে 6 জন। আর এই মুহূর্তে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে রেল পুলিশ যারা ছিল তারা কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি, এই অভিযোগও কিন্তু সামনে এসছে। কিভাবে ট্রেনে দুষ্কৃতীরা উঠলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বিনা টিকিটে সিট দখলের অভিযোগ 100 জন দুষ্কৃতীর বিরুদ্ধে, রেলের তরফে এখন কি কিছু জানানো হয়েছে? আর এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। দেখো, এই ঘটনার যাত্রীরাই একজনকে ধরে রেল পুলিশের হাতে তুলে দিয়েছে, অর্থাৎ বিহার পুলিশ যে ঘটনাস্থলে ছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে সুরক্ষা প্রশ্ন নিয়ে বারবার বলা হচ্ছে যে ট্রেনের সুরক্ষা, দুন এক্সপ্রেসের মতন একটা গুরুত্বপূর্ণ ট্রেন যেখানে যাত্রীরা 3 মাস আগে টিকিট কেটে আসন সংরক্ষিত করে, সেই আসনে বহিরাগত যাত্রীরা ঢুকে দখল করছে। এবং শুধু দখল না, তারা গাছজুয়ারি দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় ফোন করে মানুষজনকে জড়ো করে একবারে বিহারের মতন এলাকা তিনি
ডুন এক্সপ্রেসকে চেন টেনে থামিয়ে দিলেন তিনি একা, এবং তারপরে প্রায় 100 জনের মতন ট্রেনের মধ্যে উঠে পড়ে বেধড়ক মারধর, লাঠি, বাঁশ, রড এবং আগ্নেয়াস্ত্র নিয়েও অভিযোগ নিয়েছে হামলা করার, এবং 6 জন আহত হলো গুরুতর। সেই ঘটনায় পুলিশের হাতে একজনকে তুলে দিলেও কিন্তু এখনো পর্যন্ত সেভাবে রেলের তরফ থেকে তদন্ত করা হচ্ছে না বা রেলের তরফ থেকে তৎপরতা দেখা যায়নি। তবে হাওড়া জিআরপিতে যাত্রীরা এসে অভিযোগ দায়ের করা হয়েছে এবং 6 জন গুরুতর আহত, তাদের মেডিকেল করা হয়েছে, তাদের 2 জনের মাথা ফেটে গেছে এবং তার মধ্যে সবচেয়ে বাচ্চা একটা শিশু ছিল, সেই শিশুকেও রেয়াত করা হয়নি, মহিলাদের রেয়াত করা হয়নি। এখনো পর্যন্ত সার্বিকভাবে কি ব্যবস্থা নিচ্ছে রেল সে বিষয়ে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। রেল পুরো বিষয়টা খতিয়ে দেখছে, সিপিআরও জানিয়েছেন। বিহারের যে রেলের যারা তত্ত্বাবধানে রয়েছে তাদের খবর পাঠানো হয়েছে, তারা তদন্ত করছে। তবে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে যে আরপিএফ ট্রেনের মধ্যে মোতায়েন থাকা সত্ত্বেও আরপিএফ এর সামনে হামলা চালালো, তারা কোনো ব্যবস্থা নিল না। রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন এবং যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ছে এবং বারবার এই ঘটনা এই প্রথম না, এর আগেও ঘটনা ঘটেছে। এবং তুমি ফুটেজে দেখবে কিভাবে লাঠি, কোমরের বেল্ট, বিভিন্ন সামগ্রী দিয়ে হামলা চালাচ্ছে, মারধর করা হচ্ছে, সেই ছবির চিত্র পরিষ্কার। তবে রেল এখনো পর্যন্ত পুরো বিষয়টা খতিয়ে দেখছে, আগামী দিনে দেখা যে রেল কতটা সুরক্ষা দেয় যাত্রীদের। ধন্যবাদ জগন্নাথ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। 15 জন বাঙালি পর্যটকের উপর হামলা। বিহারে একটি এক্সপ্রেসে হামলা চালায় দুষ্কৃতীরা। 100 জন দুষ্কৃতী তারা ট্রেনে উঠে হামলা চালায়, আর এই ঘটনায় আহত হয়েছেন 6 জন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রীরা তারা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। 130-10 ডাউন দুন এক্সপ্রেসে সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া। বিহারে একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে, এখানে 2টো ফোন চুরি করে নিয়ে গেছে। আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে, এই যে এদিক থেকে এই যে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের হচ্ছে ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে, 2টো ফোন নিয়ে গেছে, এই যে খোলা, আমার হাতের এখানে ব্যথা। আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। এর মধ্যে পড়ে, এই বিবাদের মধ্যে পড়ে মহিলা তার বাচ্চা আহত হয়ে গেছে, একদম ছোট বাচ্চা, 2-3 মাসের দুধের শিশু হবে। তার আমাদের আর একজনের মাথা ফেটে গেছে। এই হচ্ছে বিহারের উপর দিয়ে ট্রেন চলাচলের বর্তমান অবস্থা। ওরা নিজেদের সম্পত্তি মনে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। গড়িয়ায় কাউন্সিলর অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো 5। গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। গড়িয়ায় মোট গ্রেপ্তার 9 জন। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার 9 জন। গড়িয়ায় কাউন্সিলরের অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমরা জানি যে এই ঘটনায় আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কি পরিচয়? আরো কি নতুন কোনো তথ্যসূত্র পাচ্ছে পুলিশ? দেখো, গত শনিবার যে ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিসে ঢুকে সেই পার্টি অফিস ভাঙচুর সহ 3 জন যে তৃণমূল কর্মী সমর্থক আছে তাদেরকে বেধড়ক মারধর করা হয়, তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ করা হয়, যার ফলে সেখান থেকে পুলিশ তাদেরকে 3 জনকেই উদ্ধার করে তাদেরকে বাইপাস ধারে একটি হাসপাতালে নিয়ে যায়। তারপর থেকেই থমথমে পরিবেশ তৈরি হয় এলাকায়। এরপরই সেই রাতেই 4 জনকে গ্রেপ্তার করা হয়। আজ আবারও 5 জনকে গ্রেপ্তার করা হলো। মোট এই নিয়ে 9 জনকে গ্রেপ্তার করলো নরেন্দ্রপুর থানা পুলিশ। তবে সোনালী, তোমাকে আমি বলে রাখবো যে এদের পরিচয় এখনো পর্যন্ত সেইভাবে জানা যায়নি। তবে এরা যে বিজেপি করতো সেটা পিন্টু সরকার যে কাউন্সিলর রয়েছেন তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। তবে তারা বক্তব্য যে তারা তৃণমূলই করে এবং এবার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে এজেন্ট হিসাবেও কাজ করেছিলেন তারা। সোনালী, ধন্যবাদ তোমায় সুখদেব। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। আরো তো এখন সময় একটা বিরতির। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ, গঙ্গারামপুরের নন্দনপুরের ঘটনা। এবং অনন্যা, যেমনটা জানা যাচ্ছে যে সোমবার রাতেই বোমা মারে দুষ্কৃতীরা। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই বোমা, এমনটাই অভিযোগ করেছে স্থানীয়রা। ঘটনার তদন্তে গঙ্গারাম থানার পুলিশ। পঞ্চায়েত সদস্য সমিতির কর্মাধ্যক্ষ তার বাড়িতে এবার বোমাবাজির অভিযোগ, সোমবার রাতে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গারামপুরের নন্দনপুরের ঘটনা, তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই এই বোমা মারার অভিযোগ, এমনটাই বলছেন স্থানীয়রা। তারা বলছেন তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই এই বোমা মারার ঘটনা ঘটেছে। তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ, গঙ্গারামপুরের নন্দনপুরের ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ সরকার। পীযূষ, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, যে দুটি বাড়িতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা কিন্তু একজন হলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, আর একজন হলেন গঙ্গারামপুর যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেই পঞ্চায়েত সমিতির সদস্য। এবং এই দুটোর বাড়িতে কিন্তু এই বোমাবাজির রাত্রে ঘটনা ঘটে। জানা যাচ্ছে যে স্থানীয় তৃণমূলেরই বিরুদ্ধ গোষ্ঠী, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তারা কিন্তু সেখানে এই বোমাবাজি তারা করেন এবং এই বোমাবাজি করার পর তারা কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে পালিয়েও যায়। কাউকে দেখতে না পাওয়ায় সেরকম ভাবে কারো বিরুদ্ধে অভিযোগ তারা করেননি, কিন্তু জেলা নেতৃত্ব কিন্তু ঘটনাস্থলে আজ গিয়েছিলেন। তারাও কিন্তু স্পষ্টত বলেছেন যে তৃণমূলেরই একাংশ এটা এই কাজ করতে পারেন বলে তারাও। তারা যদি নাই দেখে থাকেন তাহলে ঠিক কিসের ভিত্তিতে তারা এমনটা অভিযোগ করছেন? তৃণমূল পঞ্চায়েত সমিতির সেই কর্মাধ্যক্ষ এবং সদস্য, তাদের কি প্রতিক্রিয়ার বিষয়, তারা কি জানাচ্ছেন? তারা যেটা বলছেন যে যে এলাকাতে এই ঘটনা ঘটেছে, আসন্ন সমস্ত বিগত দিনের সমস্ত নির্বাচনে দেখা গিয়েছে সেই এলাকাতে বিরোধী দলের কোনো রকম ভোট ব্যাংক নেই। সেই অনুযায়ী তারা বলছেন যে এখানে যেহেতু তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই রয়েছেন, তাহলে তৃণমূল কংগ্রেসেরই একাংশ এই কাজ করতে পারেন বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন। কিন্তু পুলিশ এই ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখান থেকে উদ্ধার হয়েছে যে ধরনের বমের যা যা উদ্ধার মূলত করে থাকেন। এরপরে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় কি কাউকে আটক বা গ্রেপ্তার এখনো পর্যন্ত করা হয়েছে? না, এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা এখনো পর্যন্ত হয়নি। মূলত আজ সকালেই কিন্তু প্রায় সেন্ট্রাল ফোর্সের এক বিশেষ বাহিনী তারা কিন্তু সেখানে পৌঁছায় এবং গোটা এলাকায় কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু টহল দিচ্ছেন। পীযূষ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা কর্মাধ্যক্ষ তাদেরই এই অভিযোগ তাদের দলের বিরুদ্ধে, এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কি প্রতিক্রিয়া? দেখো, জেলা তৃণমূল সভাপতির বক্তব্য এখন আমরা পাইনি সেরকম ভাবে, কিন্তু জেলা সহসভাপতি মৃণাল সরকার, প্রাক্তন তিনি জেলা সভাপতিও তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি কিন্তু মূলত তারও কিন্তু কিছুটা ইঙ্গিত রয়েছে যে অভ্যন্তরীণ দলের যে কলহ রয়েছে প্রকাশ্যে আসছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় পীযূষ। তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধার, দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওয়ার্ড সভাপতির। পশ্চিম মেদিনীপুরের এই চন্দ্রকোনার এই মালপাড়ার ঘটনা অনন্যা, এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসে পৌঁছেছে। তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধার, আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড মালপাড়া এলাকায় ওই ওয়ার্ড সভাপতি শিবা হাজরা তিনি দাবি করছেন যে তাকে বারবার ভয় দেখানো হতো, ভয় দেখাতো তৃণমূলেরই কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধেই কিন্তু একটা অভিযোগ করেছেন। পাশাপাশি এই যে বোমা, এই বোমা কিন্তু আগেও একবার উদ্ধার হয়েছিল, তবে আজ সকালে কিন্তু তার বাড়ির সামনে থেকে এই বোমাটি উদ্ধার হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ যেটা মনে করছে যে এটা বোমা নয়, বোমের মতো দেখতে একটা বম রাখা হয়েছে। তবে পুরো ঘটনায় কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। পাশাপাশি পুরো ঘটনার খবর পেয়ে কিন্তু ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছেছিল। পাশাপাশি ওই যে বমের মতো দেখতে ওই জিনিসটি সেটাকে কিন্তু পুলিশ ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ধন্যবাদ তোমায় মধুসূদন। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।
আরো বারোতে এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে বিরতির পর। বেআইনি বহুতল থেকে জমি দখল, হাওড়া ও বালি পুরসভা নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। বেআইনি নির্মাণে ভরে গেছে হাওড়া, টাকার বিনিময়ে বহু সরকারি জমি জবরদখল, কাজ করছেন না এসডিও, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশকে তদন্তের নির্দেশ, মুখ্যমন্ত্রীর নিশানায় হাওড়া পুর এলাকার 4 বিধায়ক। মুখ্যমন্ত্রীর নিশানায় হাওড়ার পুর এলাকার 4 বিধায়ক। দীর্ঘদিন আটকে হাওড়া ও বালি পুরভোট, প্রশাসক দিয়ে কাজ চালাতে হচ্ছে। এই অবস্থায় ঘুঘুর বাসায় পরিণত হয়েছে পুরো এলাকা। সেই ঘুঘুর বাসাই ভাঙতে তৎপর মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন সভাঘরে সরকারি অফিসার থেকে জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী ভৎসনা থেকে ছাড় পেলেন না কেউই। কয়েকজনের নাম ধরে কড়া বকুনি দিলেন। হাওড়া ও বালি পুরো এলাকার পুরো পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতার নিশানায় হাওড়ার 4 বিধায়ক। বালি পৌরসভার অবস্থা খুব খারাপ। যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি। নো, নট দ্যাট। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে। সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। হাওড়ার প্রাক্তন মেয়র তথা দলবদলু রথিন চক্রবর্তীকে তুলোধনা করলেন মমতা। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও সেটা কাজে না লাগিয়ে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না। দুর্নীতি ঢাকতে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে পাল্টা রথিন চক্রবর্তীর। আমি এটাকে কোনো গুরুত্বই দিতে চাই না, কারণ উনি সময় উল্টো কথা বলেন এবং সারা পশ্চিমবঙ্গেই বর্তমানে 12টা বেজে গেছে, কোনো আইনের শাসন নেই। এই দৃষ্টিটাকে ঘোরাবার জন্য এবং বেশ কিছু নেতৃত্বের একাংশ, সবাইকে বলবো না, নেতৃত্বের একাংশ যারা খুব করাপ্টেড, তাদেরকে ঢাকবার জন্য এইসব কথা বলছে। হাওড়ায় কোনো জঞ্জাল সাফাইয়ের বিভাগই নেই, রাস্তায় ময়লা পড়ে থাকছে। বালি পুরসভার অবস্থা খুব খারাপ, রাস্তাঘাট পানীয় জল নিয়ে মমতার তোপ। হাওড়ার 39 নম্বর ওয়ার্ডের সরু রাস্তায় লরি দাঁড়িয়ে থাকে। রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ হয়নি। হাওড়ায় পদযাত্রা করতে গিয়ে এগুলো তার নজরে এসেছে। বৈঠকে চড়াসুর মমতার। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? হোয়াই শি ইজ নট টেকিং কেয়ার? ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না। ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না। বর্ষাকালে জল জমছে, 2-3 মাস হাওড়া জলের তলায় থাকছে। হাওড়া পুরসভার বহু জমি দখল হয়েছে। জমি জবরদখল নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ মমতার। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। হাওড়ায় পার্কিং নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। 39 নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে। সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে, স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে। রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ হয়নি। হাওড়াটা বললাম এই কারণে, তার কারণ আমি গেছিলাম কিছুদিন আগে পদযাত্রা করতে, এগুলো আমার নলেজে এসছে। হাওড়া বালি পুরসভা নিয়ে তুলোধনা করলেও উলুবেড়িয়া পুরসভার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, পানীয় জল নিয়ে সবথেকে ভালো পরিষেবা দিয়েছে উলুবেড়িয়া পুরসভা। কলকাতা টিভি।
আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বাপি হালদারের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন, অভিযোগ তোলার আবেদন বিজেপি নেতা অনুপ কুমার মিস্ত্রির। মামলাকারী সরে গেলেও আদালত মামলা চালাতে পারে, মামলা নিয়ে দাবি বিচারপতি অমৃতা সিনহার। মামলা নিয়ে এমনই দাবি বিচারপতি অমৃতা সিনহার, বাপি হালদারের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন। বাপি হালদারের বিরুদ্ধে আপনারা জানেন যে পঞ্চায়েতে দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগ তোলার আবেদন করেছেন এবার বিজেপি নেতা অনুপ কুমার মিস্ত্রি। বাপি হালদার তৃণমূল সাংসদ মথুরাপুরের, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ তোলার আবেদন করেছেন এবার বিজেপি নেতা অনুপ কুমার মিস্ত্রি। যদিও মামলাকারী যদি সরে যায় তারপরও আদালত সেই মামলা চালাতে পারে, এমনটাই দাবি করেছেন বিচারপতি অমৃতা সিনহা। বাপি হালদারের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই অভিযোগ তোলার আবেদন বিজেপি নেতা অনুপ কুমার মিস্ত্রির। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি লোকসভা নির্বাচনের সময়েই আমরা দেখেছি বাপি হালদার এবং তার স্ত্রী শিলি হালদারের বিরুদ্ধে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগের তদন্তেই আমরা দেখেছি যে একাধিক অভিযোগ সামনে এসেছিল বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এবং সেই অভিযোগই এবার তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপি নেতা অনুপ কুমার মিস্ত্রি। যদিও অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহার যেমনটা দাবি করেছেন তিনি, যে মামলাকারী সরে গেলেও মামলা চালানো যেতে পারে। একদমই স্বর্ণালী, মামলাকারী সরে গেলেও মামলা চালানো যেতে পারে বলে দাবি অমৃতা সিনহার। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। ঘটনাটি ঘটে পানিহাটিতে। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হতেই ঘটনাস্থলে গিয়ে জমি মালিককে ধমক দেন স্থানীয় কাউন্সিলর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাট নিয়ে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, পুকুর ভরাটের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের কাউকেই রিয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। কিন্তু কে কার কথা শুনে? পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডে কান পাতলেই শোনা যাচ্ছে বিস্তর অভিযোগ। দিনের বেলা মাটি ফেলে বেআইনিভাবে চলছে পুকুর ভরাট। জমির মালিক সঞ্জীব কর্মকারকে মদত দেওয়ার অভিযোগ বিজেপি নেতা মলয় চক্রবর্তীর বিরুদ্ধে। আমার রেকর্ডে যেটা ছিল সেই হিসাবে আমি আস্তে আস্তে ভরাট করেছিলাম, যে আবর্জনা ভর্তি ছিল এর মধ্যে। বিগত দিনে আমি বেশ কিছু টাকা পয়সা দিয়ে খরচা করে মাঝে মাঝে পরিষ্কার করাতাম, তারপরে আস্তে আস্তে ভরাট করেছি। আইনে তো আছে যে জলাশয় জায়গা কোনোভাবে ভরাট করা যায়, এবার ওইটা যে জলাশয় রেকর্ডে ছিল না, এটাই আমার ভুল। আমার রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি করেছি। আমরা এই ধরনের বাস্তুতন্ত্রের উপরে কোনো রকম আঘাত মেনে নেব না। এর আগেও আপনারা দেখেছেন এখানে একটা ঝিল ভরাট হচ্ছিল, সেখানেও আমি গেছিলাম, প্রতিবাদ করেছিলাম। আজকেও এসেছি, প্রতিবাদ হয়েছে এবং এই জায়গাটা যে কোনো মূল্যে আমরা এই পুকুর ভরাট করতে দেব না। অভিযোগ তো যে কেউ করতে পারে, অভিযোগ করাটা তো করতেই পারে। অভিযোগ তো প্রমাণ করতে হবে যে আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি নাকি। আমরা এই ধরনের কারো কাজের সঙ্গে যুক্ত থাকি না। পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে যান 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। জমি মালিককে সবার সামনে কড়া ভাষায় ধমক দেন কাউন্সিলর। আর অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে, তারা হয়তো বলেছে করো দেখে নেবো। সেই মাতব্বর এখন তো সামনে আসছে না, সেই মাতব্বররা। আমি যা দেখলাম কালকের মধ্যে ওনাকে বলে গেলাম, না তুললে দেখবেন অবস্থা আমি কি করে দিই। আজকে পুলিশ এসছে, কালকে অন্য লোক আসবে। ঘটনাকে কেন্দ্র করে জমির মালিকদের সঙ্গে স্থানীয়দের বচসা বাঁধে। উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার পাশেই রাধিকাপুর গ্রাম, পাশ দিয়ে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। ভরা বর্ষায় দুপার প্লাবিত হয়ে এলাকার রাস্তায় নিশ্চিহ্ন হয়ে যায়। সীমান্ত টহলদারির গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারে বা নদী ভাঙন রোধে ভূক্ষেপ নেই কেন্দ্রের। নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি গ্রামবাসীদের। উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি, যার জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগের আবহে নদী ভাঙনের আশঙ্কায় ভুগছেন কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের বেশ কয়েকটি গ্রাম। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়া সত্ত্বেও এই নদী ভাঙন রোধে বা সীমান্তবর্তী রাস্তা সংস্কারে কোনো হেলদোল নেই কেন্দ্রের। আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না, বন্যা কমে যায় তারপর স্কুলে যায়। এখন কি ভাঙন শুরু হয়েছে? ভাঙন শুরু হয়ে যাচ্ছে, যেখানে সেখানে রাস্তা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই বর্ষার সময় কি ভাঙন শুরু হয় নাকি? হ্যাঁ, ভাঙন শুরু হয়ে যায় বর্ষার সময়। কতটা ভয়? বন্যায় আমাদের ভয়াবহ হয়ে যায়, এই রাস্তা ডুবুডুবু হয়ে যায়, ভাঙচুর হয়ে গেছে। এই যে রাস্তার অনেক ভাঙচুর হয়ে গেছে। আচ্ছা, অল্প একটু আজ সামান্য এই রুটটুকু ভাঙে যায়, তো আমাদের যাতায়াতের অসুবিধা হবে।
বন্যার সময় কতটা আপনাদের আতঙ্ক থাকে? অনেক আতঙ্ক থাকে। প্রতি বছরই টাঙ্গন নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের শিকার। গত বছর 2017 সালে বন্যায় প্লাবিত হয় রাধিকাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে কেন্দ্র এগিয়ে না এলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। বোল্ডার সসেজ এবং বোল্ডার কিছু কিছু জায়গায় বোল্ডার পিচিং এর জন্য এবং ইরিগেশন থেকে ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশন করে গেছে। আমাদের রাধিকাপুর অঞ্চলের নির্মাণ সহায়ক ছিলেন ওখানে এবং ইন্সপেকশন করে গেছেন। কিছু কিছু জায়গায় বোল্ডার সসেজ এবং বোল্ডার পিচিং অবশ্যই দরকার আছে, কিন্তু এখন বর্ষাকালের জন্য এখন এই মুহূর্তে কাজ করার মতন পরিস্থিতি নেই। একেবারে কাঁটাতারের বেড়ার পাশেই গ্রাম এলাকার রাস্তা সীমান্ত নিরাপত্তার টহলদারির জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্র উদ্যোগী হলে বছর ভোর এই সমস্যা থাকতো না মনে করছে সাধারণ মানুষ। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট, কলকাতা টিভি। আরো বারো তো এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেশের জরুরি অবস্থার 50 বছর পূর্তি, জরুরি অবস্থা নিয়ে ফের কংগ্রেসকে তোপ দেগেছেন নরেন্দ্র মোদী। যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনো একই মনোভাব রয়েছে। সংবিধানের প্রতি অবজ্ঞা তারা লুকিয়ে রাখেন। ভারতবাসী তাদের ইতিহাস জানেন, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জন্যই ভারতবাসী কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন, এমনই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। তিনি জরুরি অবস্থা নিয়ে ফের কংগ্রেসকে তোপ দেগেছেন নরেন্দ্র মোদী। জরুরি অবস্থার 50 বছরে আজ ফের কংগ্রেসকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছিলাম যে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি তুলে ধরেছিলেন এবং তার থেকেই বোঝা গিয়েছিল যে দেশে জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে কিন্তু সরব হবেন মোদী সরকার। আর এই নিয়ে ঠিক কি বলেছেন তৃণমূল এবং কংগ্রেস আপনাদের শোনাবো। রাগ করেছেন উনি, আসলে ভারতবর্ষের মানুষ ওনাকে ক্ষমতা দেয়নি তো। উনি চেয়েছিলেন সংবিধান বদল করতে, উনি চেয়েছিলেন সংবিধানের ক্লজ গুলো চেঞ্জ করে দিতে। গত 10 বছরে অঘোষিত জরুরি অবস্থা, অঘোষিত আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি, কৃষি বিল হোক, পার্লামেন্টে 149 জনকে বাইরে বার করে দেওয়া হোক, বিভিন্ন কাজে উনি দেখিয়েছেন। ফলে এই যে স্বৈরাচারী মনোভাবের উপরে আঘাত, তাই এখন এসব বলছেন। 50 বছর আগে এমার্জেন্সি কেন ছিল, কি কারণে হয়েছিল, আর তার ফল এবং তার দিয়ে কংগ্রেস সেটা বলেছে। কংগ্রেস তার ক্লারিফিকেশন দিয়েছে এবং কংগ্রেস তার জন্য ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চেয়েছে। উনি কি চাইবেন যে গত 10 বছরে উনি যে কাণ্ডগুলো করেছেন তার জন্য মানুষের কাছে ক্ষমা চাইবেন? ব্রিটিশদের দালালি করা ওনাদের পূর্বসূরীরা, যারা ব্রিটিশদের সঙ্গে থেকেছে, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, তাদের মুখে এইসব কথা শোভা পায় না। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে বিগত 10 বছর আজকে এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, হিটলারি, ফ্যাসিস্ট মোদী সরকার যে শাসন ব্যবস্থা চালিয়েছে সেটা জরুরি অবস্থার থেকে কোনোভাবে কম ছিল না। বিরোধীদের কণ্ঠ রোধ করে, গণতন্ত্রের বলাৎকার করে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে, সংবাদ মাধ্যমকে টুটি টিপে হত্যা করে, গণতন্ত্রের যে 4টে স্তম্ভ প্রত্যেকটা স্তম্ভকেই করায়ত্ত করার প্রচেষ্টা করে আজকে যে শাসন ব্যবস্থা বিগত 10 বছর চালিয়েছে মোদী সরকার, সেটা কোনোভাবেই এমার্জেন্সির থেকে কোনো অংশে কম ছিল না। প্রত্যেক মুহূর্তে এমার্জেন্সি চালিয়েছে। সেই জন্যই দেশের মানুষ এবার তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। আর ঠিক এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে জরুরি অবস্থা ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় কালো অধ্যায় এবং তার শাস্তি 1977-এর নির্বাচনে কংগ্রেস এবং সেই সময় কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের জনগণ দিয়ে দিয়েছে। কিন্তু আবার ইন্দিরা গান্ধী 1980-তে সেই জনগণের ভোটে জিতেই ক্ষমতায় ফিরেছিলেন। এবার নরেন্দ্র মোদীর সমস্যা হচ্ছে যে নরেন্দ্র মোদী 25শে জুন উল্লেখ করে কংগ্রেসকে কটাক্ষ করেন, কিন্তু তিনি এটা ভুলে যান যে তার দলের অসংখ্য নেতা নেত্রী এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে
জনসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়ে বলেছিলেন যে এবার আমরা 400 পার করতে পারলে সংবিধানকে বদলে দেব। অসংখ্য নেতা, কর্ণাটকের নেতা, জ্যোতি মৃধা রাজস্থানের নেত্রী, অসংখ্য লোক বলেছে। তো তাহলে কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে এবং কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা নেই, সে বিষয়ে আমার মনে হয় কোনো সংশয় থাকার দরকার। অধিবেশনের প্রথম দিন নরেন্দ্র মোদী গতকাল দেশের জরুরি অবস্থা নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 25 जून है। जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं, जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। আরো বারো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।